বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি আছি, মোটামুটি ভালোই আছি। তো সকালবেলা রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আর গুড মর্নিং বললাম না, কারণ বেলা 12টা বেজে গেছে, ওই জন্য আর গুড মর্নিংটা বললাম না। তো প্রসেনজিৎ খেয়ে অফিস চলে গেছে। আর আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কারণ একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর তোমরা তো জানো আদির পায়ে কালকে লেগেছে, ওই জন্য আজকে না আদিকে স্কুলেও পাঠাতে পারিনি। তো কি আর করা যাবে, কিছু তো করার নেই। আর ছেলে একদমই হাঁটতে পারছে না, এত ওর পায়ে ব্যথা। একটু কোলে করে নিয়ে এদিক ওদিক যাচ্ছে, তারপরে আবার বিছানাতেই সারাদিন বসে বসে খেলা করছে, বিছানাতে একটু হাঁটাচলা করছে। তো এই ব্যাপার। তাদের সকালবেলা একটা স্পেশাল টিফিন বানিয়েছি, এই দেখো। পড়বে না, গোলা রুটি আর এই যে এখানে একটু বাঁধাকপি আছে, এই করেছি। তো আজকে সকালে টিফিন আর গোলা রুটি দেখো বেশ পরিমাণে বড় করেছি। একটাই করে নিয়েছি যাতে আর বেশি ঝামেলা মানে বারবার করতে না হয়। একটা না, 1.5খানা মতো করেছিলাম, মানে একটা বড় আর একটা ছোট। ছোটটা প্রসেনজিৎ খেলো, আর এগুলো খেতে প্রসেনজিৎ খুব ভালোবাসে, সেই কারণে। তো প্রসেনজিৎ খেলো, আর এইখান থেকে আমি আর আদি খাবো। আদি সকালবেলা ভাত খেয়েছে, ওকে ভাত খাইয়ে দিয়েছি, ডাল আর পাপড় ভাজাতে ভাত খাইয়ে দিয়েছি। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে তো আমাদের বাড়িতে নিরামিষ। দারুণ লাগছে। এটার সঙ্গে একটু যদি ঝোলা গুড় হতো আরও ভালো লাগতো। আর আমি না যে গোলা রুটির মধ্যে আটা আর চালের গুঁড়ো মিক্সড করে করেছি, যাতে একটু মচমচা খাস্তা হয়। অনেক কাজ করে আছে, কিন্তু কিচ্ছু সারা হয়নি। আগে আদিকে স্নান করাবো, তারপরে সব কাজ সারবো। আর তার আগে একটু পেটটা পুজো করে নিই। নিজের জন্য তো কোনোদিনও কোনো কিছু হাতে করে বানাই না, সময়ই পাই না, তো বানাবো কি। আজকে কেন জানি না মনে হলে একটু বানাই। এই একটা গোলা রুটি খেলে অনেকক্ষণ পেটটা ভরা থাকবে, কাজটা করেও শান্তি পাবো। চলো ঝটপট করে খেয়ে নিয়ে আসি। আমি ছোট রুটি খাবো। শুধু খাবা? খাও, শুধু তো দিচ্ছি। তো ঝটপট করে খাই, খেয়ে নিয়ে তারপরে আসি। প্রসেনজিৎ তো বেরোলো, ওকে আবার রেডি করিয়ে মানে অফিস গেল। রেডি মানে জলের বোতল টতল সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে দিলাম। আর প্রসেনজিৎ না কোনোদিনও অফিসে টিফিন নিয়ে যেতে চায় না, বললেও নেবে না। তো ওই জন্য ওই দিক থেকে কোনো ঝামেলা থাকে না। তো চলো পরে আবার আসছি। বিছানা কিচ্ছু সেভাবে তোলা হয়নি, বসে যতটা পেরেছি একটুখানি, মানে ছেলেদের কাজ যেরকম হয় একটু গুছিয়ে টুছিয়ে দিয়ে গেছে, বাদ বাকি কাজটা এবার আমি সারবো। খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে চলো। আদিকে স্নান করাবো বলে তেল মাখাচ্ছিলাম, সর্ষের তেলটাই ওকে মাখাই গোটা শীতে। তো তেল মাখাচ্ছিলাম, দেখো ছেলে ঠিকভাবে দাঁড়াতেও পারছে না, পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা। তো আমি ওকে বললাম একটু বসে তেলটা মাখ, কিন্তু ও শুনছেই না কিছুতেই। ঠিকঠাকভাবে দাঁড়াতেও পারছে না, আবার বসেও তেলটা মাখবে না। কীভাবে যে কালকে হঠাৎ পায়ে লেগে গেল, খাট থেকে নাম থেকে পায়ে একটু মোচড় মতো লেগেছে। তো আজকে তো স্কুলে পাঠাইনি, তার কারণ স্কুলে যাবে কি করে, হেঁটে কোলে করে প্রসেনজিৎ দিয়ে আসতো, কিন্তু আসার সময় রিক্সাতেও নিয়ে আসতাম। কিন্তু স্কুলে গিয়ে হাঁটাচলা করা, একটু খেলাধুলা করা, আবার যদি আরও বেশি লেগে যায়, সেই কারণে আজকে স্কুলে পাঠালাম না। তো স্নান করাবো, ওকে স্নান করানো মানে একটা বড় কাজ হয়ে যাওয়া, তারপরে বাদবাকি কাজগুলো টুকটুক করে সেরে নেব। তো তেল তো কিছুতেই, সর্ষের তেল তো আদি মাখতেই চায় না, কিছুতেই মাখবে না। একটু মানে বিরক্তি হয়, কারণ সর্ষের তেল একটু ঝাঁজ টাইপের, তো চোখে টোকে গেলে জ্বালা করে, সেই কারণে। তো দেখো পায়ে একটু যে পাটা তোর লেগেছে, সেই পাটা একটু মাসাজ মতো করে দিচ্ছিলাম। আর একটু মানে ব্যথা যখনই লাগছে তখন পাটা একটু নাড়িয়ে নিচ্ছে। ভালো ব্যথা পেয়েছে। আর আদির কিছু হলে সহজে আদি ভেঙে পড়ে না, প্রচণ্ড পরিমাণে ওর মনের জোর, যেটা আমার মানে অতটা নেই, কিন্তু ওর প্রচণ্ড পরিমাণে মনের জোর। একটু কিছু হলে সহজে ভেঙে পড়ে না, সে সর্দি কাশি জ্বর জ্বালা যাই হোক না কেন, কোথাও লাগুক বা যাই হোক, সহজে ভাঙে না। এই এত পায়ে ব্যথা, তবুও মানে দিব্যি খেলা করছে, সব কিছু করছে, হাঁটাচলা করতেও অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু চেষ্টা করছে। তো সর্ষের তেলটা ভালো করে ডলে দিচ্ছি। আর যে পরিমাণে ওর সর্দিটা লেগেছিল, সর্দি কাশি, সেটা অনেকটাই কমে গেছে। তো যাক, কমেছে, এটাই অনেক। চলো আদিকে স্নান করিয়ে নিয়ে। আদিকে স্নান করিয়ে একবারে নিজে স্নান টান করে আসলাম। তো ভাবলাম একটু বেগুন ভাজবো। ডাল যেহেতু আছে বৃহস্পতিবার নিরামিষ, তো ডাল আর বাঁধাকপি আছে, তো একটু বেগুন ভাজতে ইচ্ছা করলো। তো বেগুন তো দেখো কেটেও নিয়েছি, কিন্তু আজকে একটু অন্যরকম করে বেগুন ভাজবো। তো
ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। চলো দেখে নাও কিভাবে ভাজি বেগুনটা। ছেলের হঠাৎ খেতে ইচ্ছে হলো বেগুনি, আর বেগুনি করতে ইচ্ছাও করছিল না, ভালো লাগছে না, তাই জন্য ভাবলাম কি একটু নতুনত্ব একটু বেগুন ভাজি। তো নিরামিষের দিনে একটু বেগুন ভাজা, আর শীতকালে একটু ভাজাভুজি খেতে ভালোই লাগে, আর বিশেষ করে যেদিনকে নিরামিষের দিন সেদিনকে দেখবে একটু ডালের সাথে একটু ভাজাভুজি হলে খাওয়াটা বেশ ভালোই হয়। তো বেগুনগুলো তো তোমাদেরকে দেখালাম, আমি গোল গোল করে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, লবণ পরিমাণ মতো, আর সামান্য একটু চিনি। বেগুন ভাজাতে একটু চিনি দিলে না টেস্টটা একটু অন্যরকম হয়, খুব ভালো লাগে। আর এর মধ্যে দেখো সামান্য দিলাম একটু বেসন, বললাম না একটু অন্যরকমভাবে আজকে বেগুনটা ভাজবো। আর দিলাম একটু পরিমাণ মতো চালের গুঁড়ো, মানে সামান্য সামান্য করে সব কিছু, মানে বেগুনি টাইপেরই হবে, কিন্তু ওই ব্যাটারটা রেডি করব না, এরপরেই সমস্ত কিছু মাখিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে সমস্ত কিছুতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে তোমরা চাইলে দিতে পারো, মানে দেবে, কিন্তু আমি দিলাম না, কারণ যেহেতু আদিবাবু খাবে, ওর ঝাল লাগবে সেই কারণে। আর লঙ্কার গুঁড়োটা দিলাম না। এটা ভালো করে মাখিয়ে নিয়ে একদম ছাঁকা তেলে ভেজে নেব। কী বলতো, শীতকালে ভাজাভুজি খেতে ভালো লাগে, কিন্তু যাদের ওই অ্যাসিডিটি সমস্যা তাদের তো অনেক রকম সমস্যা, বিশেষ করে আমারই। তবু ওই যে লোভ সামলাতে পারি না, ভাজাভুজির প্রতি একটা দুর্বলতা তো রয়েছে। তো একদম গুনে গুনে 5 পিস ভেজে নিয়েছি বেগুন, তার কারণ আদির 2, আমার 3টে, কারণ বেশি ভাজলেই বেশি খাবো, আর বেশি খেলেই অনেক রকম প্রবলেম শুরু হয়ে যাবে। তো দেখো একদম লাল লাল করে ভেজে নিচ্ছি একদম সুন্দর করে, আর এটা না একদম লো ফ্লেমে ভাজবে, তার কারণ ওই যে উপরে যে তোমার চালের গুঁড়ো, তারপরে যে এইগুলো দেওয়া হয়েছে সেইগুলো পুড়ে যেতে পারে, বেসন এগুলো পুড়ে যেতে পারে, তো সেই কারণে ভেতরটা কাঁচা থাকবে, বাইরেটা পুড়ে যাবে। তো সেই কারণে একদম লো ফ্লেমে ভাজবে, তাহলে ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার সব কিছু তুলেও নিচ্ছি, এবার আদিবাবুকে খেতে দেবো, আমারও খিদে পেয়েছে। চলো। দেখতে কিন্তু নর্মাল বেগুন ভাজার মতনই, কিন্তু হাত দিলেই বোঝা যাচ্ছে যে ওপরটা পুরো খাস্তা, যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে সেই কারণে। আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল, একটা অন্যরকম বেশ খেতে। বেগুন ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে আর দারুণ খাস্তা হয়েছে। তো এবার চলো তোমাদের কাছে দুপুরে মানে সকালে কি কি রান্না করেছি সেটা দেখিয়ে দিই, তারপরে খাবো, আদিগুলোকেও খাবো, আমিও খাবো। খিদে তেমন আমি খুব একটা যে পেয়েছে তা না, কারণ ওই গোলের রুটিটা খেয়েছিলাম, তো খিদেটা সেভাবে পাইনি। তো খেতে তো হবে, টাইমে খাওয়াই ভালো, এমনিতে প্রতিদিনই আমার অটাইম হয়ে যায় খাওয়ার। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। প্রথমে তোমাদের দেখাই, এই যে বাঁধাকপি করেছি, দেখো গাজর, বিনস, আলু আর টমেটো দিয়ে একদম মাখো মাখো করে বাঁধাকপি করেছি। আর নামার সময় একটুখানি ঘি আর গরম মশলা দিয়েছিলাম, বাঁধাকপিটা কিন্তু দারুণ হয়েছে। আর এখানে আছে ঘন মুগের ডাল, কোনো ভেজ ডাল কিছু না, এমনি প্লেন ঘন মুগের ডাল করেছি, দেখো একদম ঘন। আর আদিবাবু যেহেতু ঝাল খায় না সেই কারণে তো গোটা লঙ্কা দিয়ে দিয়েছি। এই যে, তো এই হচ্ছে আজকের মেনু, বেগুন ভাজা, ডাল আর বাঁধাকপি, আর একটা হচ্ছে এই যে ভাত। চলো আদিগুলোকে খাইয়ে নিই, আদিগুলোকে খাইয়ে নিয়ে নিজে খাবো। খিদে মানে পাইনি বললেও হবে না, একটু একটু পেয়েছে। দাঁড়াও আগে জিজ্ঞাসা করিনি আদিগুলো এখন খাবে কিনা। আদি, তুই কি এখন ভাত খাবি বাবা? হ্যাঁ খাবো। ঠিক আছে, আদি খাবে বলছে, তাহলে খাইয়ে নি, পরে আবার আসছি, একদম খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে আসছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। গুড ইভিনিং। সন্ধ্যাবেলা আবার চলে আসলাম। দুপুরবেলাতে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম, কিন্তু কি বলতো, রেস্ট কি আর হয়? আদিবাবু তো দুপুরে একটু কদিন ধরে ঘুমোচ্ছে না, কারণ সকালবেলা ঘুমতে একটু উঠতে দেরি করছে বলে ঘুমোচ্ছেও না। আর সেই কারণে ও ঘুমোচ্ছে না মানে আমার মানে মাথা পাগল হয়ে যাওয়ার জোগাড়, কখন কি কোথায় লাগাবে, কোথায় কি ভাঙবে, কি করবে, সারাক্ষণ ওর দিকে নজর। কতক্ষণ ধরে আর ব্ল্যাঙ্কেটের মধ্যে ওকে চেপে ধরে রাখবো বলো? ওকে চেপে ধরে রাখা মানে কারোরই ক্ষমতা নেই। তো ওই দেখো ক্যামেরা যখন আমি অন করেছি, দেখেছি ক্যামেরার সামনে কত মানে আকার ভঙ্গি করছে। অনেক দিন ধরে ভাবছি জামা কাপড়গুলো গুছাবো, সমস্ত কিছু পরিষ্কার জামা কাপড় একভাবে দলা করে রেখে দিয়েছিলাম। তো আজকে দেখলাম হাতে যেহেতু একটু টাইম আছে, চটপট করে গুছিয়ে নিই। আর আজকে আমারও না প্রচণ্ড পরিমাণে কোমরে ব্যথা হয়েছে, এত কোমরে ব্যথা, কোমর কিছুতেই হেলাতে পারছি না, এত পরিমাণে কোমরে ব্যথা হয়েছে। সকালবেলা তো কিছুতেই ঘুম থেকে উঠতেই পারছিলাম না কোমরে ব্যথাতে। তারপরে প্রসেন একটু ভলিনি স্প্রে দিল, একটু মাসাজ করে দিল, মানে ডলে দিল, তারপরে আস্তে আস্তে উঠে একটু ব্যথার ওষুধ খেয়ে একটু কম আছে। বিশেষ করে যাদের না সিজারে বাচ্চা হয়েছে, তাদের তো এই কোমরে ব্যথাটা না একটা ভয়ঙ্কর সমস্যা, জানো তো। তো যাদের হয়েছে তারাই বুঝবে, আর যাদের সিজারে বাচ্চা হয়নি তারা এটা বুঝবে না। তো
আদি যখন হয়েছিল তখন আমার তো আদি তো সিজারেই হয়েছে। তো আদি যখন সিজারে হয়েছিল আমার অনেক পরিচিত আমাকে অনেকেই বলেছে, মানে বয়স জ্যেষ্ঠ অনেকেই আমাকে বলেছে কি এমন হয়েছে, বাচ্চা সিজারেই তো বাচ্চা হয়েছে, নর্মালে বাচ্চা হওয়ার যে কি কষ্ট সেটার তুই কি বুঝবি, এরকম কথাও শুনতে হয়েছিল, বা তুমি কি বুঝবে, সিজারে ওই তো একটুখানি পেট কেটে দিল বাচ্চা বেরিয়ে গেল। আজ আমার মানে সত্যি কথা বলতে বন্ধুরা ওই কথাবার্তাগুলো শুনে আমার তখনও খুব হাসি পেয়েছিল, কিন্তু আমি কখনো প্রতিবাদ করিনি, কারণ ওগুলো ফালতু মুখ তর্ক করে কোনো লাভ হয় না। তো সিজার যাদের হয়, অবশ্যই নর্মালে যাদের বাচ্চা হয় তাদের তো চরম কষ্ট আছেই, প্রচণ্ড পরিমাণে কষ্ট, কিন্তু সিজারে যাদের বাচ্চা হয় যখন বাচ্চাটা হয় তখন যে কষ্টটা হয় না, কিন্তু বাচ্চা হয়ে যাওয়ার পরে যে ওই ইঞ্জেকশানের ঘোরটা যখন কাটতে শুরু করে তখন যে কি কষ্ট, হ্যাঁ সেই কষ্টটা যে ভয়ঙ্কর কষ্ট, মানে তারপরে তো ওই যন্ত্রণা, সেলাইয়ের জায়গাতে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা, মনে হয় যেন কে যেন পুরো পেটটাকে ফালি ফালি করে দিয়েছে। এই যে একটা কষ্ট, আর সারা জীবনের জন্য তো একটা ক্ষত থাকে, সেই ইঞ্জেকশান কোমরে শিরদাঁড়াতে ইঞ্জেকশান দেওয়ার কারণে, মানে পিঠে যে ইঞ্জেকশানটা দেওয়া হয়েছে তার কারণে তো সারাটা জীবনে একটা ক্ষত হয়েই গেছি, মানে একটুতেই খাটাখাটনি করলেই কোমরে ব্যথা, প্রবলেম তো লেগেই রয়েছে। তো আর তারপরে তো সেলাইয়ের জায়গাতে একটু খাটাখাটনি করলে, বেশি ভারী কাজ করলেই তো ব্যথাটা হয়। তো যাদের সিজার হয় তারাই বোঝে। আমি কখনোই নর্মালে যাদের বাচ্চা হয় তাদেরকে নিয়ে আমি কখনোই ব্যঙ্গ করব না, কারণ মা হওয়া মুখের কথা নয়, মা হতে গেলে অনেক কষ্ট করতে হয়। একটা বাচ্চাকে যে মা করে সেই বোঝে যে কত কষ্ট করে একটা বাচ্চাকে পৃথিবীতে আনছে। তো কোনোভাবেই বাচ্চা আনার কোনোটাই ছোট নয়, কোনোটাই কষ্ট কম নয়, দুটোতেই কষ্ট, নর্মালেও কষ্ট, সিজারেও কষ্ট। আমি নিজে চোখে দেখেছি যাদের, মানে আমার বেডের পাশে একজন নর্মালে হয়েছে, তার কষ্টটা আমি দেখেছি, ভয়ঙ্কর কষ্ট করে, ওই ব্যথাটা যখন ওঠে প্রচণ্ড পরিমাণে কষ্ট। আর যাদের সিজার হয় সে তো সেই মুহূর্তে বোঝে না, কিন্তু যখন ওই সিজারটা হয়ে যায় তারপরে যে ওই কয়েক ঘন্টার যে কষ্টটা, মানে ওই এক সমান সমান বলতে গেলে সমান সমান, নর্মাল আর সিজারের সমান সমান, কেউ মানে বাচ্চা হওয়ার আগের কষ্ট আর কারোর বাচ্চা হওয়ার পরের কষ্ট কিন্তু একই সমান সমান। আর এই যে সারাটা জীবনের ক্ষত তো হয়েই থাকে। আর আমার তো একটা প্রবলেম তো ছিলই, আমার তো অনেক রকম প্রবলেমই ছিল। তো কি কষ্ট করে যে ছেলেকে পৃথিবীতে এনেছি সেটা তো আমি জানি, তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম, তো সেই কথাগুলো আর বলছি না। তো আদি হওয়ার পরে তো একটার পর একটা আমার সমস্যা লেগেই রয়েছে, মানে আমি কবে কি সুস্থ হব না হব জানি না। আমার নিজের প্রতি মাঝে মাঝে এখন রাগ হয় যে কবে আমি সুস্থ হব। আমি আগাগোড়ে এত মানে শরীরে আমার কোনো প্রবলেম ছিল না, কিন্তু আদি হওয়ার পর থেকে এরকম প্রবলেম আমার লেগেই আছে। আর এটা জানার কথাই ছিল যে আদি হওয়ার পরে সমস্যাগুলো হবে, কারণ আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন থেকে তো অনেক সমস্যা আমার ছিলই, তো এটা জানার কথাই ছিল এই সমস্যাগুলো আমার হবেই। তো অনেক কষ্ট করে আদিকে পৃথিবীতে এনেছি, তখন যারা এইসব কথাবার্তাগুলো বলে না, বড্ড বিরক্তি লাগে শুনতে, সত্যি বিরক্তি লাগে, কারণ আমার কষ্টটা আমিই পাচ্ছি, আর তার মধ্যেও তো আমি সব কিছু একা হাতে সামলাচ্ছি, একা হাতে লড়াই করছি, কি করে বলে বুঝি না। যে বলে সেও তো মা, সেও তো বোঝে না কতটা কষ্ট করে একটা বাচ্চাকে পৃথিবীতে আনতে হয়, কি করে বলে, কত সহজে বলে, এই কথাগুলো সত্যিই বুঝতে পারি না। তো চলো তোমাদের সঙ্গে কিছু মনের কথা শেয়ার করলাম। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার জামা কাপড়গুলো গোছানোও হয়ে গেল, আর এদিকে আদিকে পড়তেও বসিয়ে দিয়েছি। তো আমি যদি কোনো ভুল বলে থাকি সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি ঠিক বলে থাকি সেটাও কমেন্ট করে জানিও। আর সত্যি কথা বলতে মা হওয়া খুব কষ্ট, সে যেভাবেই মা হোক না কেন, মা হওয়া সত্যিই মুখের কথা নয়। যে আমরা যে এত কষ্ট করে একটা বাচ্চাকে পৃথিবীতে আনছি, হ্যাঁ সেটা যে কতটা কষ্টের, সে যেভাবেই হোক খুবই কষ্টের। তো এটাকে নিয়ে ব্যঙ্গ করা একদমই ঠিক না, বিশেষ করে একটা মা হয়ে আর একটা মাকে নিয়ে ব্যঙ্গ করা একদমই ঠিক না, কারণ আমরা প্রত্যেকেই অনেক কষ্ট করে পৃথিবীতে বাচ্চাকে আনি, তারপরে তাকে অনেক কষ্ট করে মানুষ করি, অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে বাচ্চাকে বড় করি, তাই না? তো এদিকে আদিকে দেখো পড়াচ্ছে, আর প্রসেনজিৎটা চলেও এসছে, আর আদির হাতে দেখো চিপস, বসে পড়েছে চিপস নিয়ে, চিপস না এটা কি বলে যেন এটাকে, পপকর্ন খাচ্ছে। তো প্রসেনজিৎ এনে দিয়েছে আদিকে, সেটাই খাচ্ছে, আর পড়াশোনা এবার উঠে গেল একদম মাথায়, কারণ বাবা চলে এসছে, পড়ার প্রতি আর মন নেই, মন এখন চঞ্চল হয়ে গেছে, দেখো বারবার পিছনে ঘুরছে আর পপকর্নটা বের করে করে খাচ্ছে।
আর আদির জন্য কটা মুড়ি মাখিয়েছিলাম, ভাবলাম পড়াতে পড়াতেই খাবো। ও আর খেলো না, সেটা আমিই খেলাম, আর কি করব। আর আদি এই দেখো পপকর্নের বাটির মধ্যে পপকর্নগুলো নিয়েছে, নিয়ে বসে বসে একটা করে খাচ্ছে আর লিখছে। এই হচ্ছে আমার ছেলে। আর আজকে বিকেলের দিকে শরীরটা খুব একটা ভালো লাগছিল না বলে একটু রেস্ট নিচ্ছিলাম বলে আর আদিকে বিকেলের দিকে পড়াইনি। নাহলে অন্যান্য দিন বিকেলের দিকে পড়াই, সন্ধ্যার দিকে এত চাপ থাকে না, কারণ প্রসেনজিৎটা চলে আসে তখন একদমই আর পড়তে চায় না, জানো তো বন্ধুরা। তো সেই কারণে আগে থেকে পড়িয়ে নিই। আর আজকে দেখো বাবা এসে হাতির পা দেখে ফেলেছে। রাত্রেবেলাতে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে এই যে ডালটা গরম করতে দিয়েছিলাম, ডালটা গরমও হয়ে গেছে, এখন ধোয়া হচ্ছে। দেখো ডালটা গরম হয়ে গেছে আর রুটিও হয়ে গেছে। এই যে রুটি হয়ে গেছে আর ভাতও অল্প ছিল, সেটাও গরম করে নিয়েছি, অল্প একটু বাঁধাকপি আছে। তো এই হচ্ছে রাত্রের আজকে মানে ডিনার। আর এখানে দেখো গ্যাসে তেল গরম করতে দিয়েছি, তার কারণ এই যে পাঁপড় ভাজবো। তো আদিবাবুর জন্য পাঁপড় ভাজবো। ও শুধু ডাল দিয়ে ভাত খেতে পারবে না, ডাল আর ওই বাঁধাকপির গন্ধ দিয়ে খেতে চাইবে না, তাই জন্য পাঁপড় ভাজবো। ব্যাস, রাত্রের মেনু এটাই। তো ও আবার না এই লম্বা লম্বা সেই পাইপ পাঁপড়গুলো হয়, ওগুলো বেশি ভালোবাসে। আর ওই পাঁপড়গুলো ফুরিয়ে গেছে, এই ব্যাগ পাঁপড়গুলোই আছে। তো যেটা আছে সেটাই করে দিই, যা ঘরে আছে তাই খাওয়াই ভালো। তো এই তো ব্যাপার। প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছে আজকে, প্রসেনজিৎ অফিস থেকে আসার পরে না একটু দুষ্টুমি করছে। তো চলো বন্ধুরা, আর আমি ভিডিওটা কন্টিনিউ করছি না। ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে গেছে, বুঝতে পারছি না, এডিট করলেই বুঝতে পারবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এগিয়ে যেতে আমাকে সাহায্য করো। তো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য সবাই পরিবারকে নিয়ে হাসি খুশি থাকো, আনন্দ থাকো। আজকের মতো এটুকুই, টাটা, বাই, গুড নাইট।